আমার ছেলেবেলার বন্ধু মানিক। সেবারে মানিক তার বাড়ির আর সকলের সঙ্গে পশ্চিমে বেড়াতে গিয়েছিল। জায়গাটার নাম না হয় নাই বলল। কিছুদিন পরে মানিক আমার কাছে একটি চিঠি দিল। আমি সেই চিঠিটা পড়লুম। সেখানে লেখা ছিল, ভাই অমল, তোমার জন্য বড় মন কেমন করছে, কারণ এ দেশটা এত সুন্দর যে তোমাকে না দেখালে আমাদের তৃপ্তি হচ্ছে না। যে বাড়িতে আছি সেখানেও চমৎকার। একদিকে ধুধু মাঠ, দুদিকে নিবিড় বনের রেখা, আর একদিকে পাহাড়ের পর পাহাড় ও তাদের কোল দিয়ে নাচতে নাচতে বয়ে যাচ্ছে একটি রূপলী নদী। তুমি আজকেই মোটমাট বেঁধে নিয়ে রওনা হও। আমাদের চিলের ছাতের ঘর থেকে চারিদিকের দৃশ্য খুব স্পষ্টভাবে দেখা যায়। তুমি কবি বলে মা তোমার জন্য ওই ঘরখানি রিজার্ভ করে রেখেছে। আসতে দেরি হলে জরিমানা দিতে হবে। এখানকার খবর সব ভালো। ইতি তোমার মানিক। মানিকের মা আমাকে খুব কমপ্লিমেন্ট দিয়েছেন। আমি নাকি কবি। বাংলাদেশে কবিতা লিখলেই কবি হওয়া যায় কি না? সুতরাং এত বড় একটা উপাধি লাভের পরেও যদি মানিকের আমন্ত্রণ রক্ষা না করি, তাহলে এটা একটা অকৃতজ্ঞতার কাজ করা হবে। অতএব মোট মাঠ বাঁধতে শুরু করলুম। মানিকের বাড়িতে এসে উঠেছি। বাড়িখানি পুরনো হলেও প্রাসাদের মতন প্রকাণ্ড এবং দেখতেও পরম সুন্দর। চারিদিকে উঁচু পাঁচিল ঘেরা মস্ত এক বাগানের মাঝখানে বাড়িখানা দাঁড়িয়ে আছে। এদিকে ওদিকে কৌতূহলী দৃষ্টি নিক্ষেপ করতে করতে প্রথম যখন অমলের সঙ্গে বাগানের পথ দিয়ে বাড়ির ভিতরে ঢুকলুম, হঠাৎ একদিকে আমার চোখ পড়ল। বিলাতি পাম গাছ দিয়ে ঘেরা এক টুকরো জমির ভেতরে ছোট্ট একটা স্মৃতিস্তম্ভের মতন কি যেন একটা দাঁড়িয়ে রয়েছে। আমি জিজ্ঞাসা করলুম, মানিক, ওটা কি? মানিক বললে, কবর। কবর? হ্যাঁ, এ বাড়িখানা আগে এক সাহেবের ছিল। তার মেম মারা গেলে তাকে এইখানটায় কবর দেওয়া হয়। এমন সময় মানিকের কুকুর লিলি মনিবের সাড়া পেয়ে সেইখানে এসে হাজির হল। তারপরেই রেগে গড় গড় করে শব্দ করতে লাগলো। দেখলুম সে কবরের দিকে তাকিয়ে গর্জন করছে, কিন্তু কবরের দিকে তাকিয়ে আমি তো কিছুই দেখতে পেলাম না। বললুম, মানিক, তোমার কুকুর কি দেখে খেপে গেল? মানিক বললে, জানি না, লিলি ওই কবরটাকে দেখলেই কেন জানি খেপে যায়, যেন সে হাওয়ার সঙ্গেই লড়াই করতে চায়। আমি বললুম, না মানিক, ও তো লড়াই করতে চায় বলে মনে হচ্ছে না। ওকে দেখলে মনে হয় ও যেন মহা ভয়ে পাগল হয়ে গেছে। মানিক হেসে বলল, যাতে আর নামে বিলিতি হলেও লিলি আমাদের কাছে এসে হিন্দু ধর্ম অবলম্বন করছে। হিন্দু বাড়িতে খ্রিশ্চানের কবর ও বোধহয় পছন্দ করে না। কিন্তু ও কথা এখন থাক, চলো তোমাকে তোমার ঘরে নিয়ে যাই। বাড়ির ভেতরে ঢুকলুম। যেমন প্রকাণ্ড বাড়ি তেমনি মস্ত মস্ত সব ঘর। সেসব ঘরের অবস্থা যদিও এখন খুব একটা ভালো নয়। কোথাও চুনবালি খসে পড়েছে, কোথাও মেঝে ছেদা করে ইঁদুরেরা বড় বড় গর্ত বানিয়েছে, কোথাও কুড়িকাঠ থেকে বাদুড়েরা সদল বলে ঝুলছে। মানিক বললে, এ বাড়িখানা অনেক দিন খালি পড়েছিল। এই মেরুয়াদের দেশে কুসংস্কার বড্ড বেশি। বোধহয় ওই কবরের ভয়ে এই বাড়িখানা কেউ চিনতে চায়নি। আমি বললুম, বসত বাড়িতে আমিও কবর টবর বিশ্বাসটা পছন্দ করি না। জীবন আর মৃত্যুর কথা একসঙ্গে ভাবাই যায় না। মানিক বললে, আমরা কিন্তু আজ 3 হপ্তাহ ধরে এখানে খুব সুখে বসবাস করছি। ওই কবর ফুঁড়ে উঠে কোনোদিন কোনো মেমপেতনি আমাদের সঙ্গে গল্প করতে আসেনি। নাও, এখন উপরে উঠে তোমার ঘর দেখাবো, চলো। চওড়া এক কাঠের সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। এক সময়ে এই সিঁড়ি যে দেখতে খুব চমৎকার ছিল, এখন ওটা বেশ বোঝা যায়। কিন্তু আজ এ সিঁড়ি এমন জীর্ণ হয়ে গেছে যে আমাদের পায়ের চাপের যন্ত্রণায় সে যেন আর্তনাদ করে উঠতে লাগলো। চিলের ছাতের ঘর বলতে আমরা যা বুঝি,
এখানে সেরকম নয়। এই ঘরখানা একটু নতুন ধরনের। এ শ্রেণীর ঘর প্রায়ই খুব ছোট হয়, কিন্তু এই ঘরখানা বেশ বড়সড়। এর একদিকে কাঠের সিঁড়ি ওপরে এসে শেষ হয়েছে, তারপরেই ঘরখানা শুরু হয়েছে। 3 দিকে সারি সারি 12টা লম্বা চওড়া জানালা ও ঘরের ম্যাটিং মোড়া মেঝের ওপরে কতকগুলো পুরনো সোফা, কোচ, চেয়ার, ড্রেসিং টেবিল, ওয়াশিং স্ট্যান্ড ও একখানি মস্ত বড় লোহার খাট। সিঁড়ি ছেড়ে ঘরের মেঝেতে পা দিয়েই কেন জানি না আমার মনে হলো জায়গাটা যেন খালি নয়। এখানে যেন কি একটা অদৃশ্য ও বিভৎস রহস্য একান্তে অনেক দিন ধরে গোপনে বাস করছে। সঙ্গে সঙ্গে কেমন একটা অজানা আতঙ্কে আমার সারা মন যেন আচ্ছন্ন হয়ে উঠল। যেন এখানে একটুও হাওয়া নেই। আমার দম বন্ধ হয়ে আসতে লাগলো। তাড়াতাড়ি বললুম, মানিক, ঘরের জানলা দরজাগুলো বন্ধ করে রেখেছো কেন? খুলে দাও। মানিক আমার কথা মতো কাজ করল। বাহির থেকে খোলা আলো আর হাওয়া ঘরের ভেতর ছুটে এলো শিশুর মতো সকৌতুকে। সঙ্গে সঙ্গে আমার মনের সকল গ্লানি কেটে গেল। জানালার সামনে গিয়ে দাঁড়াতেই চোখের ওপর ভেসে উঠল এক অপূর্ব চিত্রপট। প্রথমেই দেখলুম পাহাড়ের পর পাহাড় শিখর ক্রমেই উঁচু হয়ে আলো মাখা নীল আকাশের উপরের দিকে উঠে গেছে। ঠিক যেন ভগবানের পুজোর থালার সামনে নৈবেদ্যর সার সাজানো আছে। তাদের সামনে দিয়েই বয়ে যাচ্ছে এক নৃত্যশিলা নদী। সেই কালো পাহাড়মালার তলায় রৌদ্রোদ্দীপ্ত নদীটিকে দেখে মনে হচ্ছে অপচল কাজল মেঘের তলায় চঞ্চল বিদ্যুতের একটি চকচকে রেখা। তারপরেই আবিষ্কার করলুম আমার জন্য নির্দিষ্ট এই ঘরের তলাতেই রয়েছে সেই কবরটা। মনটা আবার খুঁতখুত করতে লাগলো। ফিরে বললুম, দেখো মানিক, এমন সুন্দর জায়গায় যে সাহেবটি বাড়ি তৈরি করেছেন নিশ্চয়ই তিনি কবি ছিলেন, কিন্তু কবির চোখ পেয়েও এমন এক মনোরম স্থানে তিনি নিজের স্ত্রীর দেহকে গোড় দিলেন কেন, সেটা আমার কিছুতেই মাথায় ঢুকছে না। মানিক বললে, এখানকার লোকেদের মুখে এক গাঁজাখুরি গল্প শুনেছি। মারা গেলে নাকি মেমের দেহকে প্রথমে গোরস্থানেই কবর দেওয়া হয়, কিন্তু পরদিনই দেখা যায় মরা শুদ্ধ কফিনটা কবরের পাশে মাটির উপরে পড়ে রয়েছে। কফিনটাকে আবার গর্ত পুড়ে মাটি চাপা দেওয়া হলো, কিন্তু পরদিন সকালে আবার সেই একই দৃশ্য। উপরি উপরি 3 বার এই দৃশ্যের অভিনয় হওয়ার পর গোরস্থানের পাদ্রী বললেন, এই পাপীর দেহ গোরস্থান ধারণ করতে রাজি নয়, একে অন্য কোথাও নিয়ে যাওয়া হোক। তখন সকলে বাধ্য হয়েই গোরস্থান থেকে নিয়ে এসে দেহটাকে এই বাড়ির ভেতর গড় দিল। সেই থেকে পাপী কবর থেকে আর পালাবার চেষ্টা করেনি। আমি বললুম, পাদ্রী সাহেব মেমের দেহকে পাপীর দেহ বললেন কেন? মানিক বললে, মেমটা নাকি আত্মহত্যা করেছিল, কিন্তু ওইসব আজগুবি গল্প আমি বিশ্বাস করি না। এসব হচ্ছে সব বানানো কথা। ঘরের চারধারে চোখ বুলিয়ে আমি জিজ্ঞাসা করলুম, এ ঘরের এই পুরনো আসবাবপত্রগুলো কোত্থেকে এলো? মানিক বললে, আসবাবগুলো হচ্ছে সেই মেমের। তার মেম এই ঘরেই বসবাস করত। স্ত্রীর মৃত্যুর পর তিনি আসবাবগুলো যেমন রেখেছিলেন তেমন ভাবেই আমরা রেখে দিয়েছি। আমাদেরও মানা করে দেওয়া হয়েছে আমরা যেন এই ঘর থেকে কোনো জিনিস না সরাই। হঠাৎ খাটের ঠিক ওপরেই দেওয়ালে টাঙানো একখানা প্রকাণ্ড অয়েল পেন্টিং এর দিকে আমার দৃষ্টি আকৃষ্ট হল। স্ত্রীলোকের ছবি। আসলে মানুষের দেহ যতটা বড় হয়, সেই আঁকা ছবির দেহটিও তার চেয়ে ছোট নয়। শুধালুম, ও কার ছবি মানিক? মানিক বললে, সেই মেমের। কাছে গিয়ে দেখো না, মেমটি দেখতে ঠিক ডানা কাটা পরীর মতো ছিল না? পায়ে পায়ে ছবির কাছে এগিয়ে গেলুম। পটে আঁকা আছে এক বুড়ির চেহারা। তার বয়স 65 কম হবে না। লিকলিকে দেহ, বাখারির মতো সরু বাহু, সাদা সনের মতন চুল কাঁধের ওপর এসে পড়েছে। ঠোঁটের কোণে অত্যন্ত কুৎসিত এবং নারকীয় একটি হাসি। নাকটা টিয়া পাখির মতন বাঁকানো, আর তার কোটরে ঢাকা কুতকুতে দুটো ছোট চোখ। ওহ,
সেই চোখ দুটোর ভিতর থেকে যে ক্রূর দৃষ্টি বেরিয়ে আসছে, আমি কিছুতেই তা বর্ণনা করতে পারবো না। আমার মনে হলো গোখরো সাপের চেয়েও ভয়ানক সেই চোখ দুটো যেন এখনো জ্যান্ত হয়ে আছে। ছবিতে আঁকা মূর্তি ও তার চোখ যে এত বেশি স্বাভাবিক ও জীবন্ত হয়, এটা কখনো কল্পনাও করতে পারিনি। বিলিতি কেতাবে আঁকা ডাইনি মূর্তি যেন রক্ত মাংসের দেহ নিয়ে আমার সামনে এসে দাঁড়িয়েছে। মানিক বললে, কি হে অমল, এই মেম সাহেবটিকে তোমার পছন্দ হলো? ঘৃণায় মুখ ফিরিয়ে আমি বললুম, পছন্দ? যাকে দেখে এই ছবিখানা আঁকা হয়েছে সে মানুষটির প্রকৃতি নিশ্চয়ই খুব জঘন্য ছিল। তোমার এই মেমের ছবি যদি ঘর থেকে না সরিয়ে রাখো, তাহলে রাত্রে আমি দুঃস্বপ্ন দেখব। মানিক বললে, কিন্তু ঘর থেকে যে কিছু সরাতে মানা আছে। আমি বললুম, তাহলে আমাকে অন্য ঘরে দাও। মানিক একটু ভেবে বললে, আচ্ছা এসো, আমরা দুজনে মিলে ছবিখানাকে নামিয়ে ঘরের বাইরে রেখে দিই। তারপর বাড়ি ছাড়বার সময় ছবিখানাকে আবার দেওয়ালে টাঙিয়ে রেখে গেলেই চলবে। খাটের ওপরে উঠে দুজনে মিলে সেই প্রকাণ্ড ছবিটাকে নামানোর চেষ্টা করলুম, কিন্তু উফ, সে কি বিষম ভারী ছবি! ওজনে যেন একজন মানুষের দেহের চেয়েও ভারী। মানিক আশ্চর্য হয়ে বলল, কি ব্যাপার, ছবি কখনো এত ভারী হয়? অবশেষে অনেক কষ্টে সৃষ্টে ছবিখানাকে নামিয়ে ঘরের বাইরে ছাদের ওপর রেখে দিয়ে এলুম। মানিক হঠাৎ হাঁপাতে হাঁপাতে চমকে উঠে বললে, ও কি অমল, তোমার হাত কাটলো কেমন করে? তোমার হাতে অত রক্ত কেন? তাড়াতাড়ি হাত তুলে দেখি, সত্যিই তো আমার দুখানা হাতই যে রক্তে রাঙা হয়ে উঠেছে। তারপরে মানিকের দুই হাতের দিকে তাকিয়ে আমিও বলে উঠলুম, মানিক, মানিক, তোমার হাতেও তো রক্ত। মানিক নিজের হাতের দিকে তাকিয়ে হতভম্বের মতো বলল, তাই তো, কখন যে হাত কেটেছে আমি তো কিছুই টের পাইনি। দুজনে তখনই ছুটে গিয়ে হাত ধুয়ে ফেললুম। তারপরে আপন আপন হাতের দিকে তাকিয়ে আমরা একেবারে অবাক হয়ে গেলুম। কাটা তো দূরের কথা, আমাদের কারো হাতেই একটা আঁচড়ের দাগ পর্যন্ত নেই। তবে কিসের রক্ত? সে রাত্রে চাঁদের আলো এসে বাইরে অন্ধকারের সমস্ত ময়লা ধুয়ে দিয়েছিল এবং দূরের নদী, পাহাড়, বনকে দেখাচ্ছিল ঠিক পরিস্থানের স্বপ্নময় দৃশ্যের মতো। সেদিকে মোহিত চোখে তাকিয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়ল কিছুই বুঝতে পারলুম না। আচম্বিতে আমার ঘুম ভেঙে গেল। কি জন্যে ঘুমটা ভাঙল সেটা ঠিক বুঝতে পারলুম না বটে, কিন্তু এটা বেশ অনুভব করলুম ঘরের ভিতর নিশ্চয়ই কোনো একটা অস্বাভাবিক কিছু হয়েছে। ধর্মড়িয়ে বিছানার উপর উঠে বসে দেখি কালো মেঘের চাদরে চাঁদের মুখ ঢাকা পড়ে গেছে। ঘর ঘুটঘুটে অন্ধকার, সঙ্গে সঙ্গে কেমন একটা বিশ্রী দুর্গন্ধ আমার নাকে এলো। মেডিকেল কলেজের যে ঘরে পচা মরা কাটা হয়, একবার সেই ঘরে আমি ঢুকেছিলাম। ঠিক সেই রকমই এক দুর্গন্ধ আমার নাকে লাগতে লাগলো। হঠাৎ আমার মাথার ওপর কে যেন ফোঁস ফোঁস করে নিঃশ্বাস ফেললে। আমার স্তম্ভিত বুকটা ঢিপ ঢিপ করতে লাগলো। ভাবলুম মনের ভুল, হয়তো জানালা দিয়ে হাওয়ার দমক এসে আমার চুলে লেগেছে। একটু সরে বিছানা হাতড়ে দেশলাইয়ের বাক্সটা পেলুম। একটা কাঠি জেলে তুলে ধরলুম তাড়াতাড়ি এবং ঘরের চারদিকটা একবার ভালো করে দেখে নিলুম। দেশলাইয়ের কাঠি নিভে গেল। এ কি! কিন্তু যা দেখেছি সেই আলোতে সেটুকুই আমার জন্য যথেষ্ট। মানিক আর আমি দুজনে মিলে যে ভারী ছবিখানাকে ধস্তাধস্তি করে বাইরে নামিয়ে রেখে এসেছিলুম, সেই ছবিখানা ঘরের দেওয়ালে ঠিক যেখানটায় ছিল আবার সেখানটাতেই টাঙানো রয়েছে। আড়ষ্ট হয়ে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি কি করব। হঠাৎ আমার কাঁধের ওপর কে যেন একখানা হাত রাখলে, বরফের মতো ঠান্ডা কনকনে একখানা হাত। আমি পাগলের মতো হয়ে গিয়ে সামনের দিকে সজোরে এক ঘুষি ছুড়লুম
এবং পর মুহূর্তেই কে যেন সশব্দে দড়াম করে মেঝের ওপর পড়ে গেল। আমিও আর অপেক্ষা করলুম না, তীরের মতো ছুটে ছাতের ঘর থেকে সিঁড়ি বেয়ে নেমে নিচে পৌঁছলুম। সিঁড়ির ঠিক তলাতেই একটা লণ্ঠন হাতে উদ্বিগ্ন মুখে দাঁড়িয়েছিল মানিক। আমাকে দেখেই সে জিজ্ঞাসা করলো, ব্যাপার কি? তোমার ঘরেও কিসের শব্দ হলো? আমি কাঁপতে কাঁপতে বললুম, তোমাদের সেই ডাইনির ছবি আবার ঘরে ফিরে এসেছে। ধ্যাৎ, যত সব বাজে কথা। ছবির কি পা আছে? দাঁড়াও, আমি দেখে আসি। এই বলে মানিক দ্রুত পদে ওপরে উঠে গেল। কিন্তু তারপরেই আমি